আপনারা জানেন সব জায়গায় একটা কথা চলতেছে, সেটা হলো ইলেকট্রিক যানবাহনই ফিউচার হতে যাইতেছে। এবং ইলেকট্রিক বাইক ফিউচার হতে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ, আমরা এখন বর্তমানে বাইক বলেন গাড়ি বলেন যেগুলো নর্মাল তেলে বা গ্যাসে চলে, তেল বা গ্যাসের কিন্তু একটা লিমিটেশন আছে। এগুলো এক টাইম শেষ হয়ে যাবো, এগুলোর দাম বাড়তেছে, সব মিলাইয়া এটার একটা সময়সীমা আছে। কিন্তু ইলেকট্রিক এটাই ফিউচার, কারণ ইলেকট্রিসিটি মানুষ উৎপাদন করতে পারে এবং সেই জন্য ইলেকট্রিক নির্ভর মোটরসাইকেল বলেন বা গাড়ি বলেন এগুলো প্রচুর পরিমাণ বাংলাদেশে দেখা যাইতেছে এবং প্রচুর সেল হইতেছে। আজকে আমি কথা বলবো একটা ইলেকট্রিক স্কুটার আপনার কেন থাকা জরুরি, মানে ইলেকট্রিক স্কুটারটা মূলত কাদের জন্য টার্গেট করে বের করছে, আপনি কি একটা ইলেকট্রিক স্কুটার কেনার জন্য উপযোগী কিনা, এবং একটা ইলেকট্রিক স্কুটার আপনার জন্য ভালো চয়েস হবে না খারাপ চয়েস হবে। তো চলুন সেটাই বলি। শুরুতেই যদি বলি, ইলেকট্রিক স্কুটারটা মূলত ইলেকট্রিক বেস মোটরসাইকেল বলা চলতে পারে। এবং একটা সাধারণ মোটরসাইকেলের সাথে এটার কিছু স্পেসিফিক তফাৎ আছে। যেমন একটা সাধারণ মোটরসাইকেল চলে আপনার অকটেনে বা পেট্রোলে বা যে কোনো ধরনের ফুয়েলে চলতেছে। দুই নাম্বার, ওটার একটা ইঞ্জিন আছে, ইঞ্জিনের মাধ্যমে পুরো জিনিসটা কন্ট্রোল দিয়ে থাকে। কিন্তু ইলেকট্রিকের ব্যাপার স্যাপারটা একটু অন্যরকম। ইলেকট্রিকটা চলতেছে সম্পূর্ণ ব্যাটারি চালিত কারেন্টের মাধ্যমে। এবং দুই নাম্বার হলো এটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে একটা মোটর, এই মোটরের মাধ্যমে চাকাটা ঘুরে। তার মানে এই জায়গায় ইঞ্জিনের কোনো ব্যাপার স্যাপার নাই। আর যেহেতু এই জায়গায় মোটর ব্যবহার করা হয়েছে, সেহেতু আপনারা বুঝতেছেন এই জায়গায় কিছু জিনিস আপনার সেভ হইতেছে। যেমন একটা তেলে চালিত একটা যদি বাইক আপনি কিনতেন, সেক্ষেত্রে একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগতো হয়তো 1000 বা 1500 কিলো পর পর। এয়ার ফিল্টার আছে, স্পার্ক প্লাগ আছে, এরকম হাবি যাবে আর অনেক কিছু আছে যেগুলো ম্যানুয়ালি একটা সময় পর পর চেঞ্জ করতে হয়। যেহেতু ইলেকট্রিক মোটরসাইকেলে এরকম কোনো ঝামেলাই নাই, সেই জন্য আপনার স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার, মোবিল টোবিল এগুলো চেঞ্জ করার কোনো ঝামেলা নাই। এটা হলো এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো ইলেকট্রিক মোটরসাইকেল আপনার মেনটেনেন্স ফ্রি বলা চলে। একটা সময় মানুষ দেয় না, সেই জন্য ইলেকট্রিকে শিফট হয়। আচ্ছা, এখন আমি যদি প্রশ্নতে যাই যে এই ইলেকট্রিক মোটরসাইকেলটা কাদের জন্য উপযোগী হতে পারে। এক নাম্বার, আপনার যদি প্রত্যেক দিনের একটা শিডিউল থাকে, যে আমার দিনের একটা শিডিউল আছে, প্রত্যেক দিন আমি এই এই জায়গায় যাই, এই এই কাজটা করি, এই এই জায়গায় আমার পার ডে অ্যাভারেজে 30-40 কিলো চালাইতে হয় বা 20 কিলো চালাইতে হয়, তার জন্য এটা ভালো একটা অপশন হইতে পারে, কারণ তার একটা শিডিউল আছে। কিন্তু আপনি যদি এমন কেউ হন যে আপনার কোনো শিডিউল নাই, কোনো দিন 20 কিলো চালাইতে হয়, কোনো দিন 50 কিলো চালাইতে হয়, সেক্ষেত্রে ইলেকট্রিক স্কুটার আপনার জন্য ভালো চয়েস হবে না। কারণ আমি এখন সামনে যেটা দেখাইতেছি, এটার টপ মাইলেজ রেঞ্জ হলো 70। আপনি যদি 70ই ধরে নেন কথার কথা, বা আমরা 10 কম দিলাম 60 দিলাম, তাহলে আপনি যদি ডেইলি 30 কিলো চালানোর মতো একটা পার্সন হন, তাহলে আপনি এটা নিতে পারেন। নিলেন, রাত্রে এসে চার্জ করলেন, পরের দিন আবার চালালেন। কিন্তু আপনি যদি এমন কেন হন যে আপনার এরকম পারফেক্ট কোনো শিডিউল নাই, যে যে শিডিউল অনুযায়ী আপনি বাইকটা চালাবেন, কোনো দিন বের হয়ে গেছেন 50 কিলো চালাইতে হতে পারে, 70 কিলো চালাইতে হতে পারে, সেক্ষেত্রে এই বাইকটার যখন ইলেকট্রিসিটি বা চার্জ শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি মন চাইলেই এটা চার্জ দিয়ে চালাতে পারবেন না। চার্জ হতে একটা সময় লাগে। আর তেলের বাইক তো তেল ফুরাই গেলে তেল ভরলেই চালানো যায়। তো যারা এই শিডিউলের মধ্যে থাকেন তাদের জন্য এটা একটা ভালো চয়েস অবশ্যই। আর যারা শিডিউলের বাইরে, যাদের ওরকম লিমিটেশন নাই যে পার ডে কতগুলো চালাতে হবে, তাদের জন্য এই অপশনটা ভালো হবে না। দুই নাম্বার, এইটা কোন কাজের জন্য উপযোগী? এক নাম্বার হলো যারা ডেইলি শিডিউলের মধ্যে, দুই নাম্বার হলো যারা ফুড ডেলিভারি বলেন বা হোমমেড যে আইটেমগুলো অনেকে এখন বানান ডেলিভারি করেন, বা আপনার যে কোনো ধরনের ডেলিভারি টাইপের কোনো আইটেমের জন্য এই জিনিসটা একটা পারফেক্ট চয়েস হতে পারে। কারণ ডেলিভারি কাজে যারা ব্যবহার করেন তাদের কিন্তু মেন ফোকাসই থাকে যত ফুয়েল ইফিসিয়েন্সি পাওয়া যায়। আর যেহেতু এটা ইলেকট্রিক, এটা তো মনে করেন খুব কম কারেন্ট টানে। আমি অন এভারেজ একটা হিসাব যদি বলি, যে 1 কিলো চালাইতে গেলে আপনার অন এভারেজ 60 থেকে 70 পয়সার কারেন্ট লাগতেছে। আরও ক্ষেত্র বিশেষ কম এবারে, কিন্তু এভারেজ 60 থেকে 70 পয়সা 1 কিলোতে। সেহেতু আপনি ডেলিভারির যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারেন। কিন্তু হ্যাঁ, সেটা পাঠাবো বা রাইড শেয়ার করতে পারবেন না। কেন রাইড শেয়ার করতে পারবেন না? কারণ এর টপ স্পিডটা খুবই কম। এটা টপ স্পিড সিঙ্গেলের 30-35, আর মানে 40 পর্যন্ত উঠে। কিন্তু যখনই আপনি ডাবল যাবেন, ওই 30-35-এর ভিতরে আপনার ঘোরাফেরা করে, মানে এই মডেলটার কথা বলতেছি। তো সেক্ষেত্রে একটা পাঠাও বা উবারে যখন একজন পিলিয়ন আপনার পিছে বসবে, তার তো অফিসে যাওয়ার তারা দেখে আপনাকে সে রিজার্ভ করলো, তখন যদি আপনি তারে না 30 গতিতে চালায় যান, তার তো ভাল লাগবে না, সে তো আপনি এটা চড়বে না। সেই জন্য এটা ফুড ডেলিভারির কাজের জন্য ঠিক আছে, কারণ ফুড ডেলিভারি করার জন্য যান, ফুড 10 মিনিট 2 মিনিট 5 মিনিট দেরি হলেও চলবে। বা আপনার যে কোনো এমনি কোনো ধরনের পার্সেল কুরিয়ার সার্ভিস থেকে মানে ডেলিভারির জন্য এগুলো ঠিক আছে। কিন্তু পাঠাও বা রাইডিংয়ের শেয়ারের যারা চিন্তা করতেছেন তাদের জন্য এটা না, কারণ সেক্ষেত্রে আপনার বাইক চালাই দেওয়া হয় বেশি এবং বাইকের গতিও থাকতে হয় বেশি। তিন নাম্বার, এইটা সেই সব মানুষের জন্য খুব উপযোগী যার বাসা থেকে অফিসের একটা নির্দিষ্ট দূরত্ব আছে। সে প্রত্যেক দিন অফিসে যাইতেছে, অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস। এখন সে ওই রিক্সা ভাড়া বাঁচাইয়া একটা মোটর সাইকেল পালার চাইতে এটা তার জন্য ভালো চয়েস হইতে পারে। এবং টুকটাক বাজার সদাই করেন, বাসা থেকে বাজারের দূরত্ব 5 কিলো 7 কিলো 2 কিলো, আপনি বাজার করার কাজে ব্যবহার করেন, এটার কিন্তু কন্ট্রোলিং খুব ভালো।
এই জায়গায় স্পেস আছে, সিটের নিচে স্পেস আছে, সব জায়গায় স্পেস আছে, মোটামুটি আপনি বাজার ঘাট করে ভইরা ফেলতে পারবেন। আর এক হাতে চালানো যায়, কারণ আপনার ক্লাসের কোনো ভেজাল নাই, আপনি এক হাতে ধরে এক হাতে বাজার করে নিয়ে এসে চালাতে পারবেন। তো এই সব ফ্যাসিলিটিগুলো কিন্তু ইলেকট্রিক বাইকের জন্য খুবই ভালো একটা অপশন হলে মনে করি। কিন্তু এখন যদি বলবেন যে ভাই সবই ভালোই বলতেছেন, খারাপ কি কিছু নাই, হ্যাঁ অবশ্যই খারাপ আছে। সবচেয়ে বড় খারাপ যে জিনিস সেটা হলো, যেহেতু এটা ইলেকট্রিক, এটা চার্জ ফুরাই গেলে মিনিমাম একটা টাইম লাগে এটা চার্জ উঠতে, যার কারণে কোথাও যাইয়া চার্জ ফুল হয়ে গেলে আপনি অন দ্য গো ওটা নিয়ে আবার বেরোতে পারবেন না। আপনার মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা মিনিমাম একটা চার্জ দিতে হবে, ওই জায়গায় স্টে করতে হবে। চার্জটা হইলে যদি কারেন্টের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনি ওই জায়গাতে ব্যাক করতে পারবেন, নাহলে বিপদে পড়ে যাবেন। 2 নাম্বার যে খারাপ দিক সেটা হলো, এটা যেহেতু পুরাটাই ইলেকট্রিক ব্যাটারি বেসে চলে, সেক্ষেত্রে এটার যদি ব্যাটারিতে প্রবলেম হয়, ওরা কোম্পানি ক্লেম করতেছে যে 70 কিলো পর্যন্ত দিবে। যদি 2 বছরের মধ্যে মাইলেজটা কই ম্যাম 50 কিলোর নিচে আসা পড়ে, তাহলে তারা ব্যাটারি রিপ্লেস করবে। কিন্তু 2 বছরের মধ্যে যদি এটা না হয়, 2 বছর বা 3 বছর পরে যায় যদি আপনার মাইলেজটা কই বা 40-50-এর ঘরে আইসা পড়লো, তখন তো আপনার ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন পড়বে। ওই অবস্থায় চালাইতে পারবেন, বাট আপনার ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন পড়বে। তখন যদি আপনি ব্যাটারিটা চেঞ্জ করতে যান, আপনার ব্যাটারিতে অন অ্যাভারেজ কত টাকা, 45 থেকে 50 হাজার টাকা খরচ হবে, এই মডেলটার কথা বলতেছি। আর যদি অন্য মডেলে ব্যাটারির খরচ আরও বাড়বে, তো তখন বলবেন ভাই এককালীন 50 হাজার। হ্যাঁ ভাই, এককালীন 50 হাজার টাকায় লাগবে বা এককালীন 40 হাজার টাকায় লাগবে পুরো ব্যাটারি চেঞ্জ করতে। এখন যদি বলেন তাহলে তো লস হইতেছে, লস না লাভ হইতেছে। কিভাবে লাভ হইতেছে? কারণ ধরেন 50 হাজার কিলো পর আপনি ব্যাটারি চেঞ্জ করলেন 50 হাজার টাকাতে। ভাই 50 হাজার কিলো যদি আপনি একটা মোটর সাইকেল চালাইতেন যেটা আপনার তেলে চলে, ইঞ্জিনে চলে, সেই জায়গায় তো আপনি 50 হাজারে মিনিমাম 50 বার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগতো। প্রত্যেকবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে যদি আপনি 500 টাকা করে ধরেন, তারপরে 25 হাজার টাকা খরচ আছে শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জে। তারপরে এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ, হাবি জাবি অনেক ক্যাচাল আছে, যেগুলোতে আপনি ইজিলি 50-60 হাজার টাকা খরচ হয়ে গেছে, যেটা আপনি খেয়াল করেন না, কারণ খরচটা ধাপে ধাপে হয়েছে। হ্যাঁ, কিন্তু যখন এটা টোটাল ব্যাটারি চেঞ্জের কথা বলতেছেন, তখন সেই ধাপে ধাপে না হয়ে টোটাল একদম হইতেছে, দেখে আপনার মনে হইতেছে যে না, এটার খরচটা মনে হয় বেশি। হ্যাঁ, তো এই সব চিন্তা করলে ইলেকট্রিক স্কুটারটা আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে। হ্যাঁ, আরেক টাইপের মানুষের জন্য ভালো চয়েস হতে পারে, সেটা হলো অলরেডি আমার একটা তেলে চলা বাইক আছে, সেটা আমি লং ট্যুর করি, স্পোর্টস বাইক আছে। হ্যাঁ, তো ওটাতে আমি দূরে দূরে যাই, কিন্তু আমার সিটিতে চালানোর জন্য, বউপুলা বান্নে যাওয়ার জন্য, অথবা এরকম টাইপের মানুষ কিনতে পারেন যে আমার বাচ্চাকে স্কুলে পাঠাইতে হয় বা বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসতে হয়, বা আমার ওয়াইফ সে মোটর সাইকেল চালাইতে পারে, তাকে একটা মোটর সাইকেল কিনা দিলাম, কোনো কাগজপত্র ভেজাল নাই, কোনো ড্রাইভিং লাইসেন্সের ভেজাল নাই, কোনো ট্রেড লাইসেন্স, ট্যাক্স টোকেন, হেলমেট পরার এইসব কোনো ভেজাল নাই, জাস্ট কিনা দিলাম চালাইলো। এটাই কিন্তু বড় একটা ইস্যু মেয়েদের জন্য, কারণ তার ড্রাইভিং লাইসেন্স থাকা, তার ট্যাক্স টোকেন ক্যারি করা, হেলমেট পরা, এগুলো কিন্তু একটা ঝামেলা মেয়েদের জন্য। তো তাদের জন্য কিন্তু এটা ভালো চয়েস হতে পারে, কারণ এই জায়গায় কোনো ড্রাইভিং লাইসেন্সের ঝামেলা নাই, কোনো ট্যাক্স টোকেন নাই, জাস্ট হেলমেট একটা নাম মাত্র বললেই হয়ে যাইতেছে। তো এইসব মানুষের জন্য কিন্তু এটা খুব ভালো একটা চয়েস হতে পারে। ডেইলি রাইডে যারা নির্দিষ্ট পরিমাণ রাইড করেন, বাচ্চা কাচ্চাদের একটু স্কুল কলেজ ভার্সিটিতে যান, তাদের জন্য একটা ভালো চয়েস হইতে পারে। তো এটাই ছিল আমার এই ইলেকট্রিক স্কুটার সম্পর্কে ইনিশিয়াল ধারণা। তারপরেও একটা কথা বলতে পারি, এটা এই মডেলের পিছনে আমার ধারণা। এখন কিন্তু ইলেকট্রিক মোটরসাইকেলে অনেক মডেল আছে যেগুলো আরও বেশি মাইলেজ দেয়, অনেক ভালো পারফরমেন্স করে, এবং ব্রেকিং ভালো, কন্ট্রোলিং ভালো। যেমন এটা টপ স্পিড আমি এটাকে বললাম যে 40 ম্যাক্স, কিন্তু এমন ইলেকট্রিক স্কুটার বাংলাদেশে আছে যেটা 60-70-80 পর্যন্ত। তার বাইরের দেশে তো স্পোর্টস ইলেকট্রিক মোটর সাইকেল আছে যেগুলো তো 200 পর্যন্ত ওঠে। তো ওই কনসেপ্টে যদি চিন্তা করি, তাহলে হ্যাঁ, ইলেকট্রিক বাইক ইজ দ্য ফিউচার, এটা আমরা বলতেই পারি। ভবিষ্যতে আমরা সব জায়গায় ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক কার এগুলাই দেখতে পারবো। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার কি ইলেকট্রিক বাইক কেনার কোনো ইচ্ছা আছে কিনা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ইলেকট্রিক বাইক নিয়ে আমার আরও কিছু ভিডিও আসতেছে, সেজন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।